সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সংসদ নির্বাচনের আগে গণভোটের দিন ধার্য করেনি সরকার। ক্ষুব্ধ জামায়াতে ইসলামী সহ ৮ দল। দাবি আদায়ে তারা স্মারকলিপি দিয়েছে প্রধান উপদেষ্টার বরাবর। এর আগে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব। তার এমন বক্তব্য প্রচারের সময়ই বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন নির্বাচন নিয়ে সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দেয়া ৭ দিনের আলটিমেটামের ৪ দিন শেষ। ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেই কোনো। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সোজা আঙ্গুলে ঘি না উঠলে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক, এবং অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক, মিডিয়া সেল, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেয়ার সমালোচনা। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। ৫ দাবিতে যমুনায় ৮ দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম ১০,০০০ টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট করার ইঙ্গিত। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনে শেষ করতে হবে বিচার। এবং মালয়েশিয়ায় যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও এজেন্সি নেয় ৫ লাখ। দুদকের হাতে ৫২৫ কোটি টাকা আত্মসাতের তথ্য। ৬ এজেন্সির বিরুদ্ধে মামলা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সোজা আঙ্গুলে ঘি না উঠলে। পাবেল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে জামাত সহ বেশ কয়েকটি দল, ৮টি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। তারা চায় নভেম্বরের মধ্যে গণভোট যেন অনুষ্ঠিত করা হয়। এবং এই যে রাজনৈতিক দলগুলোর তৎপরতা, সেখানে বিএনপি যেটি দেখছে যে নির্বাচন বানচালের চেষ্টা। আজকে যশোরে একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি কোট করছি তার কথা, আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনও কোনো বিষয়ে রাস্তায় নামিনি। আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপিকে অবজ্ঞা করবেন না। বিএনপি এদেশের জনগণের গড়া একটি দল। আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কি আসলে অবজ্ঞা কে করছে? এখানে যে বিষয়টি নিয়ে কথা বলা যায় এরকম করে যে গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে একটা মোটামুটি এটা স্থির হয়েছে যে একটা গণভোট হবে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য। এটা মূলত ছিল একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় নিয়ে একটা প্রাসঙ্গিকতা। যদিও জানি আমরা যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে গেলে সেটাতে গণভোটের থেকে অন্য কোনো বিকল্প পথ এখানে নেই। প্রশ্নটি হচ্ছে যে এটা জাতীয় সংসদের নির্বাচনের আগে করবার যৌক্তিকতাটা কিন্তু দুর্বল অনেক দিক দিয়ে। আর সেটা এরকম মতো বলতে পারি আমরা, শুধুমাত্র একটা গণভোটের কারণে মানুষ ভোট দিতে যাবে, ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে, এটা যেমন একটা খুব একটা যুক্তিগ্রাহ্য বিষয় না। জাতীয় সংসদের নির্বাচনের দিন হলে সংখ্যাটা বাড়বে। এই গণভোটটা কিন্তু এরকম না যে আপনি ৫১% সমর্থন নিয়ে কিন্তু গণভোটে আপনার সেই সনদের প্রতিষ্ঠাটা নেবেন। আমার মনে হয় যে সার্বজনীনভাবে যে আকাঙ্ক্ষাটা প্রতিষ্ঠিত হয়েছিল তাতে এই সংখ্যাগরিষ্ঠতা অনেক ব্যাপকভাবে প্রয়োজন। এটা যদি ৯০% কাছাকাছি যদি না যায় তাহলে কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। একেবারে জাস্ট একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে এই কিন্তু সারা জীবন এটা ঐতিহাসিকভাবে একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অলরেডি আমরা কিন্তু নভেম্বর মাসের ৬ তারিখের রাতে চলে এসেছি, প্রায় মাঝরাতের কাছাকাছি। এবং পরবর্তী ২টি কর্মদিবস ছুটির দিন গেলে ওই সংখ্যার সময়টা গিয়ে দাঁড়াবে ৮-১০ তারিখের কাছে। নভেম্বরে একটা এরকম একটা গণভোট করার জন্য নির্বাচন কমিশনের কাছে যে প্রস্তুতির প্রয়োজন আছে, যেগুলো করতে হয় আর কি, সেটা খুব বাস্তবসম্মত কিনা। কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করতেই হবে, সেই বাধ্যবাধকতা রয়েছে। ফলে এই যে একটা ব্যাপার, গণভোট তো নিষ্পত্তি হয়েছে, গণভোট হবে,
এটা হওয়ার জন্য সময় নির্ধারণ করা নিয়ে এটাকে যদি কেউ ইস্যু বানায় তাহলে বুঝতে হবে যে এটা খুব একটা সরল সিধা একটা চাওয়া নয়। এটার ভেতরে দূরভিসন্ধি খোঁজা যেতেই পারে। আর দল হিসেবে বিএনপি কখনো একটা এরকম কোনো ধ্বংসাত্মক কোনো কথা বলে নাই, যেটা আমরা সম্প্রতি আপনি নিজেও আপনার স্ক্রলে দেখালেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। তো এটা শিষ্টাচারের দিক দিয়ে শব্দটি খুব বেশি শালীন নয়। এটা আমরা স্বৈরাচারের সময়গুলোতে এইরকম কথাবার্তা এই জাতের কথা প্রায়ই শুনতাম। এই সরকার তো আমাদের প্রত্যেকের গণ আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই তো গঠিত হয়েছে। তো আমরা দাবিটা কার কাছে জানাচ্ছি? বলতে গেলে তো নিজের কাছে বলা। এই বাস্তবতাটা খুব সহজেই একজনের খুব অনিমেয় যে আগামী অবশিষ্ট কয়টা দিন যেটা নভেম্বরের আছে এর মধ্যে এগুলো একটা আমার মনে হয় যে শুধুমাত্র কথা বলার জন্য বলা, এবং এটা একটা মানুষের মধ্যে এরকম বার্তা দেওয়ার চেষ্টা করা যে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করছি। আমার মনে হয় যে সবারই শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। গণভোট নিশ্চয়ই হবে, সেটা জাতীয় সংসদে নির্বাচনের দিনে হলে তো কারো কোনো সমস্যার কিছু নেই। এই সময় নিয়ে এত জেদাজেদি কি আছে? বরং সরকারকে আমি এই জায়গাতে একটু প্রশ্ন রাখতে চাই যে এটা কেন সরকার শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা করে সাব্যস্ত করার ব্যাপারটা দায়িত্ব দিল। আপনি যদি একটা জিনিস চান আর আমি যদি কোনো একটা জিনিস চাই, দুজনের মধ্যে যদি মতানৈক্য যদি যোজন দূরত্বে থাকে তাহলে এটা কি শুধু আলোচনা নিষ্পত্তি হবে? সরকার তো ইচ্ছা করলে এটা একটা সমাধান দিয়ে ফেলতে পারতো। এটা কেন সনদের মধ্যে এই কথা লেখা হলো যে আগে বা ওই একই দিনে হতে পারে? এই জটিলতাটা আমার মনে হয় যে এটা খুব কাঙ্ক্ষিত জটিলতা ছিল না। সরকারের উচিত এই ধোঁয়াশা কাটিয়ে পরিষ্কার একটা কথা বলে দেওয়া যে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই এটা হবে। বর্তমান বাস্তবতায় এর বিকল্প কিছু আছে বলে তো আমি দেখছি না। জি, রাজ্জাকে ভাই, যার বক্তব্যকে ঘিরেই আমরা আজকে এই সোজা আঙ্গুলে ঘি না উঠলে সাবজেক্টটা দিয়েছি, তার পুরো বক্তব্যটা হচ্ছে এরকম যে জামায়াতের ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বলেছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে, ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না, নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তিনিও বলেছেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করব। এখন প্রশ্নটা হচ্ছে, এবং তিনি এও বলেছেন যে ঘি লাগবেই। আমার প্রশ্নটা হচ্ছে যে ঘি কেন লাগবে? না, এটার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করে হলে ঘি তুলবে, অর্থাৎ ফলটা নিবে তারা। বিষয়টা এইরকম। আসলে একটা জিনিস কি জানেন, আমি বলি, আপনি যখনই কোনো অধিকার আদায় করতে যাবেন, আমি বিদেশ কখনো আনি না। কেন আনি না? বিষয়টা পুরো বাংলাদেশের। তো আপনি যখন কোনো অধিকার আদায় করতে যাবেন, আমার দেখা মতে সহজভাবে কোনো অধিকার আদায় হয় নাই। আচ্ছা, আপনার সিম্পল একটু পিছনে যায়। আমরা 47 সালে যে দেশটা ভাগ হইলো, ভারত এবং পাকিস্তান, সোজা আঙ্গুলে তো হয়নি, আঙ্গুল বাঁকা করতে হয়েছে। আবার আসুন 1971 সালে, 47 সালে পাকিস্তান হইল। তারপর যখন ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা, ইজি হয় নাই তো। রাষ্ট্রভাষা বাংলা চাই, মানে নাই, তারপরে মানানো হয়েছে, তাতে কিছু জীবনও গেছে। এরপর 1971 সাল আসেন, বঙ্গবন্ধু তো সহজভাবে পান নাই বাংলাদেশটা, এখানেও আঙ্গুল বাঁকা করতে হয়েছে। এরপরে যদি আরো ক্লোজ করে আমি আসি, এরশাদের গণ অভ্যুত্থান যদি দেখেন, তার বিরুদ্ধে আন্দোলন হইতেছে, সে কখন সারছে? যখন আঙ্গুল বাঁকা হয়েছে। অর্থাৎ দলমত নির্বিশেষে নুরুদ্দিন সাহেব বলছে, জেনারেল নুরুদ্দিন, যে আমরা আর কিছু করতে পারবো না। এরপরে 1996-এর যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাও দেখেন, কোনোটা সোজা আঙ্গুলে হয়নি। কিন্তু এরপরে 111-এ আসেন, কিন্তু ন্যায্যতা, মানে যে ইস্যুতে আন্দোলন করছেন সেই ইস্যুর ন্যায্যতা এবং বাস্তবতা, এটাই বলছি, সেখানে আমি আসছি। জি, ইভেন 111 সোজা আঙ্গুলে হয়নি। জুলাই আন্দোলন যেটা হয়েছে, ইউনূস সাহেব যে বসলেন, সেটাও সহজভাবে বসেননি। অর্থাৎ সোজা আঙ্গুলে কিছুই হয়নি। কারণ মানুষ, এই রাজনীতিবিদরা জনগণের ভাষাটা বুঝতে চান না। রাজনীতিবিদরা তার দলের ভাষাটা বোঝেন। আপনি দেখেন মিলে, আপনি সবসময় যদি শুধু দলের সাথে মিলান, তাহলে এই প্রতিটা ইন্ডিভিজুয়াল দলের চেয়ে দলবিহীন লোক বেশি। অর্থাৎ আপনি যদি বিএনপির সাথে মিলান, তার দলে প্রচুর লোক আছে, কিন্তু দলবিহীন লোক যারা আছে তার চেয়ে সংখ্যায় বেশি। জামাত তো বলার প্রয়োজন নাই, তার চেয়ে বেশি। ইভেন আওয়ামী লীগের চেয়েও দলবিহীন লোক বেশি। আপনি যখন ক্ষমতায় যাবেন, তখন আপনাকে বিবেচনায় নিতে হবে যে আপনার দল আপনার যে কোনো সিদ্ধান্ত মেনে নিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে দলবিহীন যে জনগণটা, তাদের একটা মূল্যায়ন করতে হয়, তাদের ভাষাগুলা, কিন্তু সেগুলোর কোনো মূল্যায়ন হয় না, আমি দেখি নেই। ফলে কি হচ্ছে, আপনার এই একটা দল ক্ষমতায় থাকে, এই দলের উপরে যখন মনোপুত না হয় অন্য দলটা, তখন তার সাথে যদি দলবিহীন লোকের দাবিটা মিলে যায়, তখন আন্দোলন চলে যায় সরকারের বিরুদ্ধে, তখন এটা আঙ্গুলটা বাঁকা হয়ে যায়। তো এখন চিন্তা করতে হবে এই গণভোটের যে বিষয়টা, আপনি ঘুরে ফিরে দেখেন 7-8 মাস আলোচনা করার পর এখন এক জায়গায় এসে ঠেকলো। সেটা কি?
গণভোট। আচ্ছা, গণভোট কি এখন? সবাই মেনে নিছে গণভোট। এখন বাচ্চা সময় নিয়ে আগে আর নির্বাচনের দিনে। তাহলে গণভোটটা কেন? আর নির্বাচনের দিকে যদি আপনি দিনে যদি আপনি গণভোটটা দেন, দুইটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য যদি না থাকবে আপনি মেনে নিচ্ছেন না কেন? আমি যদি দুই দলকেও বলি, যেমন ভাই বললেন যে নির্বাচন হবে, গণভোট হবে, তাই নির্বাচনের দিন মেনে নিলে হয়, সরকারের বলে দিলে হয়। তো একই কথা তো আরেকজন বলবে তো নভেম্বরে দিলেই তো হয়। তার মানে পার্থক্য একটা আছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা যদি আপনি অনুধাবন করে, আমি নিশ্চিত করে বলতে পারি দুইটা দলই পার্থক্যটা বোঝে। তা নাহলে রাজি হচ্ছে না কেন? কোনো পার্থক্য যদি না থাকবে, আমি যদি বলি কি পার্থক্য, আমার ব্যাখ্যা করার দরকার নাই। যদি কোনো পার্থক্য না থাকে, আলাদা হইলে অসুবিধাটা কোথায়? আর যদি পার্থক্য না থাকে, জামাতেরই বা মেনে নিতে অসুবিধা কি নির্বাচনের দিনে এটা হলে? এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে বলেন, এই যে নির্বাচন, এই যে 7 মাস ঐক্যমত্য কমিশন যখন আলাপ করলো, আপনি কি লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে এক্সিস্টিং সংবিধান, যেটার উপরে সবাই নির্বাচন করতে, কেউ তো বলতেছে না এই সংবিধানের কথাই তো বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই যে 7 মাস 8 মাস আলোচনা করলো, আপনি তো জানেন যে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তারপরে যদি কোনো কারণে না, আরো 3 মাস, মোট 6 মাসে কত? 180 দিন। এই 180 দিনের পর কি সংবিধান বলছে যে যেদিন মন চায় সেদিন করেন? এটা তো বলা নাই। 1 2, এই যে 7 মাস আলোচনা করলো সব বিজ্ঞজনরা, দেশটাকে রিপ্রেজেন্ট করে, সেই বিজ্ঞজনরা যে আলাপ করছে, একবারও গিয়ে ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন কি বলছে কেউ যে ভাই আমাদের তো সময় পার হয়ে যেতেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা পার হয়ে যেতেছে, আমরা পরে নির্বাচন করব কোন আইনে? এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ করেনি। কেন করেনি? যদি না করে থাকেন, আপনি ওই সংবিধান থেকে তো বের হয়ে গেছেন, আপনি তাহলে নির্বাচন করতেছেন কোন সংবিধানে? একটা সিম্পল কোশ্চেন। কেন এটা আসলো না কেন? তারপর দেখেন আরেকটা জিনিস, আপনি দেখেন এই যেটা বললাম আঙ্গুল দেওয়া, আবার একটা এখন যে বর্তমানে যে অবস্থাটা হচ্ছে, আচ্ছা নমিনেশন ব্যাপারগুলো আমরা পরে আসি, আমি এটা দিয়ে শেষ করতেছি যে এই জায়গাটায় আমাদের যে এখন যে আমরা ইয়েতে গিয়ে থাকলাম, কি বলে গণভোটটার বিষয় হচ্ছে ওদিকে সংবিধান ভায়োলেট হয়ে গেছে। 1 2, গণভোট যদি হয়, আগে যদি গণভোটটা হয়, পরিষ্কার এর পরের দাবিটা না, পরে অটো হয়ে যায় যে ওই গণভোটের পরে যে জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেল, বাস্তবে তার আলোকে নির্বাচনটা হবে। বিষয়টা পরিষ্কার। এখন যারা চায় না তার আলোকে হওয়ার জন্যে, তারা হয়তো বলতেছে একই দিনে হবে। যদি একই দিনে হয়, ওইটার ইউজ কি? আর আপনি নির্বাচনটা করছেন কোন আইনে? জি, আপনার কাছে আবার আসবো। পাভেল ভাই, আসলে রাজনৈতিক তাৎপর্যটা একটু বুঝতে চাই যে আগে হলে কি হবে আর নির্বাচনের দিন হলে কি হবে, যেটি রাজ্জাকি ভাই বললেন যে নিশ্চয়ই তাৎপর্য আছে, না হলে তো দুই দল মেনে নিত। আমার কাছে মনে হয় যে রাজ্জাকি ভাই যে কথা বলেছেন যে অধিকার আদায়, অধিকারটা কি? এই অধিকারের ভেতরে কি কারো ভেতরে মতদ্বৈততা আছে যে আপনি একরকম করে অধিকার মনে করছেন, আমি আরেক রকম করে অধিকার মনে করছি? আমরা সবাই ধরে নিচ্ছি গণভোটটি হবে, কিন্তু রাজনৈতিক ইয়েতে মার্কায় তো বা প্রতীকে তো এই গণভোটটা হচ্ছে না। এখানে তো প্রতীকই নেই, এখানে দুটো শব্দ আছে হ্যাঁ বা না। তো সেই জায়গাতে এই আপনি বাস্তবতাকে যদি আমি বুঝতে হয় যে নভেম্বরের মধ্যে করতে হবে, কারণ ওরা তারাও জানে যে তফসিল ঘোষণার জন্য আর হাতে সময় নেই। এই বাস্তবতা এখানে বর্তমানে এটা আছে কিনা, এটা সত্যিকার অর্থে এটা প্রিভেল করে কিনা। যদি তা না করে, তাহলে শুধুমাত্র এই নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য, জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি করার জন্য এই যে আঙ্গুল বাঁকা করা, বিরাট বড় একটা স্মারকলিপি দেওয়া, এই বিষয়টাকে যেমন এন্টারটেইন করা হচ্ছে, সেটা যেমন খারাপ কথা, যারা করছেন তারাও কিন্তু বলতে গেলে সেটা একটা ধোঁয়াশা তৈরি করছেন। আমার তো এখানে মনে হয় না যে এই জায়গাতে তাৎপর্যগতভাবে এর মধ্যে কোনো পার্থক্য আছে। তাৎপর্যের একটাই জায়গা, সেটা হচ্ছে গণভোটের ব্যাপারে সবাই ঐক্যমত্য একটা জায়গায় গেছে। আর যে কথা রাজ্জাকি ভাই বলছিলেন, আমরা নিজেও মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারির চাইতে ডিসেম্বরে তো হতে পারতো, সে দাবি তো বিএনপি প্রথম থেকে জানিয়েছে। কিন্তু যদি এটা, ওখানেও একই কথা আছে না, আমরা মানি না, আমরা আরও পেছনে চাই। একটা কম্প্রোমাইজের জায়গায় বিএনপি সবসময় ছিল, ওই জন্য যে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সব কিছু মেনে নিয়ে একটা অ্যাকোমোডেটিভ জায়গাতে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করুক, একটা নির্বাচিত সরকার থাকুক। এর বাইরে বিএনপির কিন্তু সত্যিকার অর্থে তাৎপর্য খুঁজবার মতো কোনো বিষয় এই জায়গাতে নেই। তারা খুব সোজা সাপটা জিনিসটা বোঝে যে একটা নির্বাচন হওয়া দরকার, অনির্বাচিত সরকার অনেকদিন হয়ে গেছে। যেটা রাজ্জাকি ভাই বলছিলেন যে সংবিধান নিয়ে বেশ কিছু প্রশ্ন এসে যাচ্ছে, সেটাকে আরও লম্বা না করে
সেটাকে আরো জটিল না করে উচিত হচ্ছে একটা জাতীয় সংসদে নির্বাচন করে এখন এই অন্তত এই- সেটাকে এই এই প্রতিষ্ঠিত ধরনের করা। পরিস্থিতি চলতে থাকলে বিএনপি কি আবারও মাঠে নামবে কিনা? এখন মাঠে নামতে বাধ্য করার মতো অবস্থা তৈরি করা, প্রশ্নটা হচ্ছে যে জাতীয় সংসদে নির্বাচনটা হতেই হবে এবং গণভোট তার সাথে একটা অনুষঙ্গ, গণভোটটা সেই দিনে হতে পারে, সেটি হলো বিষয়। এখানে যদি আমরা দেখি যে এই একটা ধোঁয়াশা তৈরি করে একটা অবাস্তব একটা প্রস্তাব বা দাবি, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি মনে করেন যে না আমরা আঙ্গুল বাঁকা করবো বা এরকম, তাতে আমার মনে হয় যে জনগণের বোধহয় এটাতে খুব একটা সমর্থন আছে বলে মনে হয় না। জানি না, হয়তো উনি বলবেন যে জনগণের কথা আপনারা বুঝলেন কি করে। উনি তো বলেছেন যে আপনাদের দলীয় লোক যারা, তার চেয়ে যারা দলের লোক না তাদের সংখ্যা বেশি। আমি মানছি এটা, কিন্তু তারপরে রাজনৈতিক দলই তো সেই প্রতিনিধিত্বটা করে এবং যারা দলের নয় তারাও তো দিন শেষে একটা রাজনৈতিক দলকেই তো ভোট দেয়। তো সুতরাং তাদের মধ্যেও তো বুঝতে হবে যে তাদের একটা আশা আকাঙ্ক্ষা অনুভব করার ক্ষমতা থাকে বলে একটা দল রাজনীতি করে। তো সেই উপলব্ধিটা আমাদের মধ্যে আছে বলে আমরা মনে করি যে মানুষ এখন পরিপূর্ণভাবে একটা নির্বাচনমুখী হয়েছে। এমনকি যারা এই দাবিটা করছে তারাও তো আজকে 6 মাস আগে তো তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং আজকেও আরেকটি দল তাদের নমিনেশন ফর্ম বিক্রি করা শুরু করেছে। দেশে একটা পরিপূর্ণ নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এটাকে বিঘ্নিত করার অসৎ উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে সেটাকে এদের সমন্বিত শক্তি তো নিশ্চয়ই একটি দলের শক্তি চাইতে তো বেশি হবে, তাই না? তো আমার মনে হয় যে যারা এই সমস্ত বিষয়গুলোকে নিশ্চয়ই প্রশ্রয় পাওয়ার জন্য পাস্তা করে দেবে না। রাজ্জাকি ভাই বেশ কয়েকটি পয়েন্ট তুললেন পাভেল ভাই, সেটা হচ্ছে যে নির্বাচন বানচাল বা পেছানোর জন্য বা নির্বাচনের যে একটা আবহ তৈরি হয়েছে দেশে সেটিকে বিঘ্ন করার জন্য এই ধরনের দাবিগুলো তোলা হচ্ছে, যেটি এখন আসলে বাস্তবসম্মত না। এবং আজকে বিএনপি যেটি বলছে যে বিএনপি কে বাধ্য যেন না করা হয় তারা রাস্তায় নামে, যদি বিএনপি রাস্তায় নামে তাহলে পরিস্থিতিটা আরো কি দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং আপনার সময় টিভির দর্শক শ্রোতা। এত পরে এসে দিলেন। দিলাম, একটা অনেক সময় দিতে হয়, এটা একটা স্টাইল হয়ে গেল। এনিওয়ে, তো আমি যেটা বলছি এই যে বিএনপি মাঠে, বিএনপি নিঃসন্দেহে বড় দল, কোনো সন্দেহ নাই। এখন বিএনপি যদি বড় দল হয় মাঠে নামে তাহলে কি হবে? মারামারি হবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছি। জামাত মাঠে নামছে যে তারা এই অধিকার আদায় করবে, আমি কিন্তু একই কথা বলছি। উনি কিন্তু ক্লিয়ার বলেননি, আমি বলছি না উনি বোঝেন না, উনি কিছু একমত হয়েছে কিছু বলেন না, সেটা আমি ওনার দোষ দিচ্ছি না আমি। আপনি যদি অর্থ ভিন্ন না হয় তাহলে তো নির্বাচন পেছাচ্ছে না আগে আর নির্বাচনের দিনে। পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্য আছে, না থাকলে দ্বিমত কেন? এক। দুই হচ্ছে গণভোটে ভাই একটা কথা বলছে 51% ভোট পড়বে কিনা বা তার চেয়ে বেশি পড়বে কিনা, ইট ইজ ইরিলেভেন্ট। কেন আমি বলি, বাংলাদেশে গণভোট হবে কিংবা জুলাই সনদের বাস্তবায়ন হবে, এইসব বিষয়গুলো নিয়ে যেদিন 17ই অক্টোবর সম্ভবত, হ্যাঁ 17 তারিখ, তাই না? 17ই অক্টোবর যখন এই যে জুলাই সনদের স্বাক্ষর হয়, সেদিন কতজন লোক ছিল মঞ্চে? 25টা দল বা যে কয়টা দল থাকুক, 2 জন করে 50 জন। তার ভিতরে 2টো দল বাদে বাকি যারা ছিল তারা ইরিলেভেন্ট। কারণ তারা যে ছোট দল, তাদের সমস্ত নেতাকর্মী 2টা বাসে ভরলে শেষ, কাজে এগুলাই ইরিলেভেন্ট। 2টা দল, তো 2টা দলের মাত্র 4 জন ছিলেন। তো মাত্র 4 জন সিদ্ধান্ত দেবে 18 কোটি লোকের, এটা তো গ্রহণযোগ্য নয়। 1। 2, সেদিন আমজনতা, ওই যাদের কথা বললাম, তাদের পক্ষে কোনো স্টেক হোল্ডার ছিল না। ব্যবসায়ী কমিউনিটি যারা কর্পোরেট বড় বড় ছিলেন না। আপনি যদি এখন গণভোটে আসেন, কথার কথা, হ্যাঁ আপনি যদি মনে করেন তর্কের খাতিরে বললাম, মাত্র 5 লাখ লোকেও ভোট দেয়, তাও তো 4 জনের চেয়ে বেশি, তা তো 4 জনের চেয়ে তো বেশি, তো মানবেন না কেন? অবশ্যই মানতে হবে। ওখানে তো 5 লাখ লোক আসলে, আমি তর্কের খাতিরে বলছি, 5 লাখ লোক আসলে বিশাল অঙ্ক, আর মাত্র 4 জনের সিদ্ধান্ত তো চলে না। এটা রাষ্ট্র। আপনি এমন একটা পরিস্থিতির পর একটা রাষ্ট্র নিয়ে আপনি মাত্র অরিজিনালি 4 জনের স্বাক্ষর নিয়ে সব কিছু চলবে, এটা তো হতে পারে না। সুতরাং সেই জন্য গণভোট। আর পার্থক্যটা তো বললামই, পার্থক্য না থাকলে একমত হয় না কেন? আপনি ওরে টানতেছেন কেন একমত হওয়ার জন্য? আর একটা কথা বলি, আপনি বললেন এই যে নির্বাচনের পিছনের কথা আসবে কেন? আপনি নির্বাচনের পথ যাওয়ার পথটা তো মসৃণ রাখতেছেন না কেউ। আপনি জুলাই সনদের আইনি ভিত্তি রয়ে গেছে, গণভোটের বিষয় চলে আসছে, ওইদিকে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু রয়েছে, পিআর পদ্ধতি বাদই দিলাম, তাও ইস্যুটা রয়েছে, এখনো কিন্তু ডিজলভ হয়নি। এরকম যে সব দাবি দাও, আপনার নির্বাচনী ট্রেন্ডটা তো এককভাবে যেতে পারতেছে না, আপনাদেরকে ক্লিয়ার করে যেতে হবে।
ক্লিয়ার না করে, নাহলে আপনি বলেন ক্লিয়ার করার দায়িত্বটা কার? এইবার আসেন, ক্লিয়ার করার দায়িত্বটা কার? 7 মাস তো আমি গভর্নমেন্ট মনে করেন, আমি 7 মাস রেফারির মতো বৈশা থাকলাম। 7 মাস পরে আপনারা এই জায়গাটায় আসলেন, এই গণভোটের জায়গা, এই জুলাই সনদের আইনি ভিত্তি। তারপরে যখন নোট অফ ডিসেন্টগুলা সরাই ফেলছে বলে বলা হয়, ওনারা বলছে, অভিযোগ করছে, ওই চ্যালেঞ্জে আমি যাচ্ছি না, ওনাদেরটা আমি ধরে নিছি, তাদের অভিযোগটা কারেক্ট। 18 কোটি লোকের সামনে সারা বাংলাদেশ দেখছে সরকার এমন একটা বিরাট প্রতারণা করলো, যেটা তারা বলছে অলরেডি প্রতারণা করছে। তো যে সরকার দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে দামি দামি সমস্ত লোকের সামনে, রাজনীতিবিদ, সাংবাদিক সব ছিল ওখানে, এই প্রতারণাটা করলেন, সেই সরকারের অধীনে আপনি কেন নিশ্চিত হচ্ছেন যে নির্বাচন করলে তারা প্রতারণা করবে না? 1 নম্বর। 2 নম্বর, এই সরকার যখন আপনি তাকে প্রতারক বললেন, তখন আমার কাছে মনে হয় আরেকটা সুযোগ দিলেন তাদেরকে খেলার। তারা সেটা কি, যে ঠিক আছে তাহলে আপনাদেরকে 7 দিন টাইম দিলাম, আপনারা একমত হয়ে আসেন, না হইতে যদি পারেন তাইলে সরকার সিদ্ধান্ত দিবে। যেই বলটা সরকারের কোর্টে থ্রো করে দিছিল, মানে আগে মানে রাজনৈতিক দলগুলো সরকারকে আলটিমেটাম দিত, এখন সরকারি রাজনৈতিক দলগুলোকে দিছে, আলটিমেটাম এবং সেখানে বলছিল যে ওই যে ঐক্যমত্য যে আমরা আমাদের স্বাক্ষর করে দিলাম, বাকি সিদ্ধান্ত সরকার দিবে। সেই সিদ্ধান্ত আসার আগেই কিন্তু তাকে সরকার কিন্তু প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন আমার দৃষ্টিতে। কারণ একটা দায়িত্বশীল দল যখন বলছে আমি তাদের সাথে আছি, যেই সরকার প্রতারক সেই সরকারের অধীনে প্রাথমিকভাবে নির্বাচনের সিদ্ধান্তই যাওয়া উচিত না বলে আমি মনে করি। এখন তারা যাবে কি যাবে না, আর ওইখানে প্রতারণা হবে না, আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ওই আপনার ইয়ের সময় প্রতারক ছিল আর নির্বাচনের সময় ভালো হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, আমি বিশ্বাস করি না। আলোচনা একটু শর্ট করি। সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে সরকার দায়িত্ব দিলেন 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করে তাদেরকে জানাতে। 4 দিন হয়ে গেল, কোনো উদ্যোগই তো এখন পর্যন্ত আমি তো সেটাই বলছি। এখন তারপর সরকার সিদ্ধান্ত দিবে। এখন সরকার যখন সিদ্ধান্ত দিবে, কি সিদ্ধান্ত দিবে আমি জানি না, আমি না, কেউই জানি না। তবে আমার কাছে মনে হয় সরকার কিছু একটা চিন্তা ভাবনা করে রেখেছেন, কোনো সন্দেহ নাই। কারণ এই ইউনূস সাহেব আমি দেখলাম, বা এই যে এনজিও সরকার বলি, অনেক কিছু বলি, কিন্তু আলটিমেটলি দেখেন 15টা মাস কিন্তু পার করে ফেলেছে। 111-এর সরকার যেটা ছিল তখন আমরা দেখছি মাটি কিন্তু থরথর করে কাঁপছে, কিন্তু এই সরকার সময় কাঁপেনি মানে নন কোঅপারেশন, বুঝাই যায়। এগুলি গল্প করলে তো হবে না, আমরা রাস্তায় হাঁটি, সমাজে চলি, কিন্তু সে কিন্তু সার্ভাইভ করতেছে ভেরি স্মুথলি, মনে হয় তার মগজ দিয়ে। সবাই বলবে আমি সরকারের পক্ষে বলছি না, মানে আমরা করলাম কি 7টা মাস। আপনি যদি রাজনীতিতে প্রতারিত হন, এটা আপনার ব্যর্থতা। যেমন আমি বিদেশ যাব, আমি একজনের 3 লাখ টাকা চাইলে আমি দিয়ে দিলাম, পরে চিট হয়ে গেলাম, এই যে আমি ব্যর্থ হইলাম, প্রতারিত হইলাম, এটা তো আমার ব্যর্থতা। তো এই বিজ্ঞ রাজনীতিবিদরা কেন প্রতারিত হচ্ছে? আপনার কাছে আবার আসবো, যদি সময় পাই, নিশ্চয়ই সময় পাবো আরেকবার কথা বলার। পাবেল ভাই, যেটা হচ্ছে যে অতীতে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে সংকট সমাধান হয়েছে এরকম নজির কিন্তু নাই। ইভেন বিদেশি মধ্যস্থতায় সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, সেখানেই ব্যর্থ হয়েছে। তাহলে এবার কি হবে? রাজকীয় ভাই বলছিলেন, যেটা আমি ওনার একটা অংশ নিচ্ছি এখানে, যে 7 মাস ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে, এই ব্যাপারটা সেটেল করে দেয়নি কেন? অনেক কিছু নিয়েই তো তারা আলোচনা করেছে। যখন কথা হয়েছে, যখন বিএনপি বলেছে ঠিক আছে আমরা গণভোটের, প্রথমে তো আপত্তি তাদেরও ছিল, এই গণভোটের কথাটি যখন মেনেছে, তখন গণভোটটা কোন সময় হবে সেটা নিষ্পত্তি তো সে জায়গায় হয়ে যাওয়া উচিত ছিল। তারপরে রাজনৈতিক দলগুলোকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সরকার কিন্তু প্রকারান্তরে আর একটা বিভেদের রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে। যদি নিজেরা সিদ্ধান্ত নেওয়ার যদি একটা বিকল্প ভাবনা তাদের কাছে যদি থেকেই থাকে, তাহলে সেটা দেয়নি কেন? তারা কি আশা করেছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্তে আসতে পারবে? তারা রাজনৈতিক দলগুলো বলতে কি বুঝিয়েছেন? এটা তো একটা, আর খুব বলতে গেলে অস্পষ্ট একটা শব্দ। কে কার সাথে বসবে, কতজন কার সাথে বসবে, এই ডাকটা কে দেবে, কার সভাপতিত্বে বৈঠকটা হবে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা নির্ধারণ করবে, সভাটিকে পরিচালনা করবে, এজেন্ডাটা কি হবে, এগুলো তো আমরা বুঝি। সুতরাং একটা রাজনৈতিক দলকে এত বড় একটা দায়িত্ব ওনারা দিয়ে দিলেন যে দিনটা নির্ধারণ করতে হবে, এটা কবে হবে, এটা যেখানে পরিষ্কারভাবে একটা বিভক্তি রয়েছে। একটা দল, আমি শুধু একটা দল বলবো না, গোষ্ঠীগতভাবে যদি বলি যে এই বিভক্তিটা রয়েছে, তো এবং তারা নিজেরাও জানেন এর আগে তো পিআর পদ্ধতি নিয়েও তারা খুব একেবারে জেরবার ছিলেন, একেবারে বলেই বসেছিলেন যে এটা ছাড়া নির্বাচন হবেই না। এখন কিন্তু তারা সেই জায়গাতে নেই। তার মানে হচ্ছে যে তারা একটা একটা করে এরকম বল মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন
যে জনগণ কোনো একটা বল নিয়ে খেলতে চায় কিনা। তো পিআর পদ্ধতির বলটা নিয়ে জনগণ খেলেনি, এখন গণভোটের এই বল নিয়ে খেলার চেষ্টা করছে। কিন্তু লোকে কিন্তু এখন এই গণভোটের চাইতে কিন্তু নির্বাচন বোঝে বেশি। তা নাহলে প্রত্যেকটা এলাকাতে যে জায়গায় এমনকি বলতে আমাদের দলের ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি যে মনোনয়ন নিয়ে যদি কোনো বিক্ষোভ থাকে বা ক্ষোভ থাকে তাহলে সেটা প্রকাশ করছেন। গণভোট নভেম্বরে হবে কি ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কিন্তু কারো কোনো আলোচনা আছে বলে আমি তো অন্তত শুনিনি। উনি যেরকম বলছিলেন যে 5 লাখ লোক যদি এটাতে সমর্থনের মতামত দেয়, তো আমি বলি যে এটা রাজ্জাকি ভাই হয়তো একটা প্রতীকী অর্থে 5 লাখ সংখ্যাটি ব্যবহার করেছেন। তো আমি এটা মনে করি কি যে জুলাই গণ অভ্যুত্থানের মতন একটা বড় জিনিসের যদি আমরা সত্যিকার অর্থে ঐতিহাসিকভাবে একটা গণভোটের মাধ্যমে যদি সিদ্ধান্তের জায়গায় যেতে চাই, যেখানে এর একটা প্রতিপক্ষ আছে এবং তাদের রাজনৈতিক সমর্থকের সংখ্যাটা কিন্তু নিতান্ত কম নয়, তো তাহলে এটা যদি জন আকাঙ্ক্ষার প্রতীক হতে হয় তাহলে এটাকে কিন্তু একটা দৃশ্যমান সংখ্যাগরিষ্ঠতার কাছে যেতে হবে। এটা যদি একেবারে যেটাকে বলে হাড্ডাহাড্ডি লড়াই করে যদি গণভোট প্রতিষ্ঠিত হয় তাহলে সেই গণভোট সারা জীবনই কিন্তু একটা ত্রুটি এবং একটা দুর্বলতা নিয়ে প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং আমার যেটা মনে হয় যে যারা এই কথাগুলো বলছেন তারা প্রকারান্তরে হয়তো সেই স্বৈরাচারের সেই পুনরাবির্ভাব হওয়ার একটা পথ তৈরি করে বা তাদেরকে হাসবার জন্য একটা সুযোগ করে দিচ্ছেন। এটা না করে আমার মনে হয় যে নির্বাচন একটা প্রতিষ্ঠিত একটা উপলব্ধি জনগণের, সেটার দিকে যাওয়ার চেষ্টা সবারই করা উচিত। জি, রাজ্জাকি ভাই সময় খুবই কম, ছোট করে প্রতিক্রিয়া নিব। সেটি হচ্ছে যেটি পাভেল ভাই যেটি বললেন যে যেটি 7 মাসেও হয় নাই, মানে যে সমস্যার সমাধান 7 মাসেও ঐক্যমত্য কমিশন করতে পারে নাই, সেটি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হলো 7 দিন। আর এটা বলে সরকার আসলে বিভেদের রাস্তাটা খুলে দিয়েছে, এটি একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এনসিপিকে ঘিরে। আজকে এনসিপির একজন নেতা বলেছেন জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের পক্ষে যেই দলই থাকবে, সেটি বিএনপি হোক বা জামাত হোক, তাদের সঙ্গে তারা জোট করতে প্রস্তুত আছে। দুটি বিষয়। 7 মাসে যে ব্যর্থ হইল, আমি ব্যর্থ হলাম কেন? সরকার তো রেফারি, তার কিছু আসে যায় না, হি হ্যাজ নো কমিটমেন্ট। কিন্তু রেফারি নাকি অনেক সময় গোল দিতে যাচ্ছেন, এই জন্য। সেটাই তো, তাহলে রেফারি যদি গোল দেওয়ার সুযোগ পায়, ব্যর্থতাটা কার? 7 মাস বিজ্ঞ রাজনীতিবিদ আলাপ করলেন, যাদের এক দলের আছে 10 বছর দেশ চালানোর অভিজ্ঞতা, কথায় কথায় আমাদেরকে অবজ্ঞ করে। আমি যেমন অনেক টকশোতে বলছি এই আলোচনার কোনো অর্থ থাকবে না, এগুলো কিচ্ছু হবে না, বেচতে যাবে, তিরস্কার পাইছি, হাসছে। কিন্তু আলটিমেটলি কি হইল? আপনি 7 মাস যে ব্যর্থ, এটার জন্য আপনি সরকারের চাপ দিলে ইউ আর লুজিং। গভর্নমেন্ট লুজ করবে কি? সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে। আপনি লিখে রাখেন ইউনূস সাহেব চলে যাবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কি না হোক। বাট আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে, আমি মানুষ হিসেবে অবশ্যই আমি নির্বাচন চাই। কিন্তু কোন নির্বাচন চাই? আজকে এই অবস্থায় যদি গণভোট জুলাই সনদের স্বীকৃতি ছাড়া নির্বাচন হয়, আপনি জাস্ট 5ই আগস্টের আগে যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফেরত যাবেন, আমি লিখে দিতে পারি। কারণ বাংলাদেশে এই প্রথম একটা পরিস্থিতি আসছে, যেই পরিস্থিতির আগে 1400 লোক মারা গেছে, 20,000 লোক আহত হয়েছে, এখনো 4 দিন আগে একজন জেনারেল ডিআইজি পালায় গেছে, 21 দিন আগে 22 দিন আগে একজন জেনারেল পালায় গেছে। ইট ইজ অ্যাবনর্মাল সিচুয়েশন বলে দিচ্ছে। তো এর ভিতরে আবার সরকার প্রতারক, সব কিছুর ভিতরে নির্বাচনটা খুঁজে পাচ্ছেন, আমি ঠিক বুঝি না। 1 2 আরেকটা কথা ভাই বলছেন যে গণভোট জনগণ বোঝে না তেমন, ওটা তারা নির্বাচনমুখী। আমি বারবার বলছি জনগণ টার্মটাকে কেউ ব্ল্যাকমেইল করবেন না, বলবেন আমার দলের জনগণ। আমি বারবার বলছি দলীয় জনগণের বাইরে নির্দলীয় জনগণ এখনো সংখ্যায় বেশি। আর গণভোট বোঝে না, বোঝে না, আমি নিশ্চিত। যাই হোক, এমন কোনো বিষয় নাই জনগণরা বোঝে না। এই যে এত বিতর্ক হইতেছে না গণভোট নিয়ে, এই কারণেই জনগণ বোঝে যে না রে ভাই, হায়ের পক্ষে ভোট দিতে হবে। 1 2 যদি তারা মনে করে যে না হায়ের পক্ষে ভোট আসবে না, নায়ের পক্ষে, নভেম্বরে দিলেই অসুবিধা কি? আচ্ছা, এইবার আসেন এনসিপি প্রসঙ্গে যে প্রশ্নটা করছেন। এনসিপি প্রসঙ্গে প্রশ্ন করছেন যে জুলাই আইনি ভিত্তি যারা দিবে তাদের সাথে তারা জোট করতে রাজি আছে, এটা হলো তাদের আস্থা। আপনি বললে হবে না যে আমি জুলাই সনদের পক্ষে, ওদেরকে বিশ্বাস করতে হবে। যেমন ধরেন শেখ হাসিনা পালায়ে গেছে, আর আমরা সবাই কিন্তু শেখ হাসিনাকে পতনের জন্য আন্দোলন করছি, কিন্তু যেহেতু শেখ হাসিনা জীবিত আছে, তাই শেখ হাসিনা একমাত্র অথরিটি যে বলতে পারবে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কাদের, কারণ সে জীবিত আছে, সে কারণে। তো একইভাবে এই যে এনসিপির যারা বলছে বিবেচনাটা ওরা নিবে, ওর সাথে জোট করতে গিয়ে আমি যদি ক্লেম করি আমি জুলাই সনদের পক্ষে আছি, তুমি আসো না, দে উইল ডিসাইড তারা কার উপরে আস্থা রাখে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে। সুতরাং এটা দিস ইজ দেয়ার ডিসিশন। জি পাভেল ভাই, সময় আছে 2 মিনিট। সেটা হচ্ছে যে আপনি আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছিলেন যে সামনে যে জোটের বিষয়গুলো আসবে নির্বাচন কেন্দ্রিক,
সেখানে জামাতের জন্য দরজা বন্ধ আর এনসিপির জন্য আপনারা খোলা রেখেছেন। এই খোলাটা আসলে কি তফসিল ঘোষণার আগ পর্যন্ত নাকি একেবারে নির্বাচন শেষ? না, এমনিতে আমি এটাকে খোলা বন্ধের দিকে যাই না। যেটা হলো যে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু অনেক আগে বলেছেন যে আগামী দিনের যে চ্যালেঞ্জটি আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন বা রাষ্ট্র সংস্কারের যে চ্যালেঞ্জ আছে, সেখানে একটা জাতীয় সরকারের ধারণা না থাকলে কিন্তু দেশ চালানো সত্যিকারে কঠিন হবে। এবং সেই কারণে এখানে আমি এটাকে জোট বা জোটের বাইরে দিয়ে দেখি না। এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিএনপির পক্ষ থেকে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একটা জাতীয় সরকারের ধারণা নিয়ে তিনি দেশ পরিচালনা করতে চান। কারণ ওই সময়টাতে ঐক্যের বিকল্প নেই। একেবারে পৃথিবীব্যাপী এতগুলো সমস্যার মোকাবেলা আপনি করবেন, আর আভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিভক্তি রেখে আপনি দেশ পরিচালনা করবেন, এই চ্যালেঞ্জটি কত বড় সেটা আমাদের দল বোঝে, জানে। সুতরাং এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে জোটের ব্যাপারটি, জোটের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো কিনা। জি। আর আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে জাতীয় সরকার বলতে নির্বাচনের পরের কথা বলছেন আপনি, হ্যাঁ, তাহলে জাতীয় সরকার যদি নির্বাচনের পরে করেন তাহলে তো সব দল থেকে নিয়ে আপনি করবেন, তাহলে বিরোধী দল কে থাকবে? না, আগে তো তারা না, তারা বলেছে যে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদেরকে নিয়েই জাতীয় সরকারটা হবে। আর যদি কেউ আসতে না চায় তো তিনি বিরোধী দল তো এমনি এক নম্বর। দুই নম্বর হলো এই যে সমঝোতার কথা বলা হচ্ছে, মনে করেন কথা আছে জামাত চাপ দিচ্ছে পিয়ার নিয়ে, এইটি নিয়ে সেইটা নিয়ে সমঝোতা করার জন্য কোনো সিট। এখন বাংলাদেশে দল আছে এই দুইটা, বিরোধী দল কি কে হবে? তা তার সাথে যদি সমঝোতা করে আপনি নির্বাচন করেন, এটা কি গণতান্ত্রিক নির্বাচন হইল না জনগণের ফাঁকি দেওয়া হইল? জি পাবেল ভাই। না, এক্ষেত্রে কিন্তু আমরা কখনো এটা বলি না যে জামাত বলে কোনো নির্দিষ্ট দলের কথা। কারণ জামাতের যদি সত্যিকারে মনে হয় যে আদর্শিকভাবে তারা আমাদের সাথে একীভূত হতে পারবে না, তাদের তো বিরোধী থাকবার একটা সুযোগ আছে। এবং আমরা মনে করি যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা শক্তিশালী এবং সত্যিকার অর্থে একটা দায়িত্বশীল বিরোধী দল অবশ্যই থাকা উচিত। এবং সেই দায়িত্ব পালন করার জন্য দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা যাদের থাকবে তারা সেই দায়িত্ব পালন করবেন। সেটাই তো কথা। তাহলে এই কথা হচ্ছে কেন যে পিয়ার পদ্ধতি চায় মানে একটা চাপ দিচ্ছে, ওইটা বলতেছে মানে একটা চাপ দিচ্ছে, গণভোট একটা চাপ দিচ্ছে, কি ছাড় দেয়? না না, এগুলো তো আলাদা জিনিস। পিআর বলেন বা গণভোট বলেন, সেটা আমাদের সময় শেষ। অন্য প্রাসঙ্গিকতা। রাজ্জাকি ভাই এবং মওদুদ আলমগীর পাবেল ভাই দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।